শুয়ে পড়ো মধু। আমাকে ভয় পাওয়ার কারণ তুমি নিজেই বুঝে যাবে একদিন। তার জন্য বাকি জীবনটা তো পড়েই আছে। তুমি না বুঝলেও আমি তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দেব। এখন ঘুমাও। মধু মুখটা কাছামাছি করে শুতে গেলেই মাহতাব ঠান্ডা গলায় বলল, রাতের মেডিসিনগুলো খেয়েছো মধু? হুম। আচ্ছা ঘুমাও। মধু শ্বাস ছেড়ে বিছানা থেকে নামল। শরীরে এখনো হালকা ব্যথা করছে, রাতের পোড়া জায়গায় টান পড়েছে। মাহতাব রুমের কোথাও নেই। মধু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ময়না বেগম টেবিলে বসে খালার সাথে কি নিয়ে যেন কথা বলছে। মধুকে দেখেই হাসি মুখে বলল, ঘুম ভাঙলো? মাহাতাব সকালে বেরিয়ে গেছে। ও খুব সকাল সকাল বেরিয়ে যায়। আমাকে বলল তুমি ঘুমাচ্ছ, কেউ যেন বিরক্ত না করে তাই ডাকিনি। এসো নাস্তা করে নাও। মধু হালকা হাসল। টেবিলে বসে চারিদিকে চোখ বুলিয়ে ধীর গলায় বলল, আসলে কিভাবে যে এত ঘুম এলো বুঝতে পারছি না। আপনারা খেয়েছেন? লামিন আপু কোথায় আপা? আর এইসব নিয়ে ভেবো না। আমাকে কি তোমার কুটনির ননাস মনে হয়? আমরা খেয়ে নিয়েছি। লুবানা তার রুমে আছে। তুমি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো নাকি? মধু মাথা নাড়ল। ময়না বেগম খালাকে তাড়া দিয়ে বলল, খালা, রহিমারে বলো নতুন বউকে নাস্তা দিতে। মধু তুমি চা খাবে না কফি? চা খাবো আপা। ঠিক আছে। খালা ছুটলো নাস্তা পাঠানোর জন্য। মধুর মন কিছুটা খারাপ হয়ে গেল। মানুষটা তাকে একটু বলেও গেল না। নিজের চিন্তায় নিজেই অবাক হলো সে। মাত্র 3 দিনের সম্পর্ক সে মাহাতাবের ওপর অভিমান করছে। আদৌ কি তাদের মধ্যে কোনো অভিমান করার মতো সম্পর্ক গড়ে উঠেছে? নাস্তা শেষ করে মধু ময়না বেগমের সামনে গিয়ে কাছুমাছি করে দাঁড়ালো। গলায় অস্বস্তি ঠেলে মিনমিনে গলায় বলল, আজকে দুপুরের রান্নাটা আমি করি আপা। ময়না বেগম চোখ তুলে তাকালেন। মধুর মায়াবী মুখের দিকে তাকিয়ে মনটা ভরে গেল তার। না মধু, তুমি অসুস্থ। আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। রান্নার জন্য শেফ আছে। তুমি গিয়ে ওষুধগুলো খেয়ে নাও, তারপর রুমে রেস্ট করো। মাহাতাব দুপুরে খেতে আসবে। এই শরীরে রান্না করছো, শূন্যে রাগ করবে। আমি একদম ঠিক আছি আপা। এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। গা ব্যথা হয়ে গেছে। না করবেন না প্লিজ। আমার একটুও কষ্ট হবে না। খুব ইচ্ছে করছে প্লিজ আপা। ময়না বেগম দ্বিধায় পড়ে গেলেন। এই শরীরে মধুকে রান্না করতে দিতে চাইছে না, আবার মধুর মুখের দিকে তাকিয়ে নিষেধও করতে পারছে না। ময়না বেগমের ভাবনার মাঝে মধু আরো কয়েকবার অনুরোধ করে ফেলল। শেষ পর্যন্ত ময়না বেগমকে রাজি হতে হলো। ময়না বেগম রাজি হতে মধু উৎফুল্ল গলায় বলল, আপনাদের কার কি পছন্দ আমাকে বলে ফেলুন আপা। আজ আমি সবার পছন্দ মতো রান্না করব। মাহাতাবের বিভিন্ন রকমের ভর্তা, টক ডাল পছন্দ। আমাদের সবার জন্য যে কোনো একটা আইটেম করলেই হবে। মায়েরও ভর্তা আইটেম খুব পছন্দ। মধু প্রফুল্ল মনে কিচেনে চলে গেল। চারিদিকে সাজানো গোছানো জিনিসপত্র দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এমন রান্নাঘর পেলে সে সারাদিন রান্না করতে পারবে। রহিমা আপা, আপনি একটু লামিয়া আপুকে জিজ্ঞেস করে আসুন তো সে কি পছন্দ করে। আর আপনারা আজ কি খেতে চান বলুন। আপনাদের জন্যও আজ আমি রান্না করব। রহিমা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। খালা মুচকি হেসে সব কিছু বুঝিয়ে দিচ্ছে মধুকে। কোথায় কি আছে সব নিজে বের করে দেখিয়ে দিচ্ছে। রহিমা লামিয়ার রুমে গিয়ে দেখে লামিয়া ঘুমাচ্ছে। লামিয়াকে ঘুম থেকে ডেকে তুললে সে সারাদিন মাথায় ব্যথায় ভোগে, এটা বাড়ির প্রায় সবাই জানে। তাই রহিমা তাকে না ডেকেই বেরিয়ে গেল। ছোট ভাবি তো ঘুমায় ভাবি। এতিরে ঘুমের থাইকা ডাইকা তুললেই এদির মাথা বেদনা করে। এর লাইগায় ডাহি নাই। ছোট ভাবির গরুর মাংস ভুনা মেলা পছন্দ করে। আপনি হেইটা করতে পারেন বড় ভাবি? আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে বলে না তো। আমাগো লাইগা কিছু করা লাগবো না ভাবি। আমাগো রান্দা আমি নিজেই কইরা ফেলামু। আচ্ছা আমাকে এগুলো একটু ধুয়ে দাও তো। আর শুটকিগুলো ভালো করে ধুবে, ভর্তা করবো আজ। আচ্ছা, আমি জরিরে ডাইকা লইয়া আহি। জরিকে? এইখানে কাম করে, সব কিছু ধোয়া মশা করে। ও পুরা নাম জরিনা বানু। আচ্ছা যাও। রহিমা খুশি মনে চলে গেল। মধু হালকা হেসে রান্নায় লেগে পড়ল। খালা ময়না বেগমের কাছে গিয়ে বসেছে। তার বেশিরভাগ সময় ময়না বেগম আর কুলসুম বেগমের সাথেই কাটে। দুপুরে মাহাতাব আর মেহেরাব একসাথে বাসায় ফিরেছে। মাহাতাব আসার পথে মেহেরাবকে হসপিটাল থেকে নিয়ে এসেছে।
বাসা ঢুকতেই শুটকি ভর্তা আর কালো জিরা ভাজার ঘ্রাণ নাকে এসে বাড়ি গেল। মাতাব মুচকি হেসে কপাল চুলকালো। আজ বাসায় কে তার উপর সদয় হলো। খাবার টেবিলের সবাই আজ আগে ভাগেই বসে আছে। লামিয়া একটু পর পর ঢাকনা তুলে দেখছে, পালে সে এখনই হামলে পড়ে। কি ব্যাপার, আজকে এত আয়োজন কার জন্য? হুম, ভাইয়া, আজকে ভাবি সব রান্না করেছে। আমার তো জিভে পানি চলে এসেছে। শুটকি ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মাছ ভর্তা, লাউ শাক ভর্তা, ডাল, গরুর মাংস ভুনা সব করেছে। ভাইজান, আর আমাগো লাইগা বিরানি করতেছে, চুলাই আছে এখনো। এগুলো করতাই একটু দেরি হইয়া গেছিল, প্রায় হইয়া আইছে। রহিমা আর জরিনার চোখ খুশিতে চকচক করছে। তাদের খুশি দেখে মাহতাব মুচকি হাসছে। মেহরাব দ্রুত পায়ে রুমে গেছে ফ্রেশ হতে। লামিয়াও তার পিছু পিছু ছুটছে। বসো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি। কুলসুম বেগম মাথা নেড়ে সায় জানালেন। ময়না বেগম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মাহতাবকে দেখছে। মাহতাব রুমে চলে গেল ফ্রেশ হতে। মধু রান্না শেষ করে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ার নিতে। তাড়াহুড়ো করছে সে, মাহতাব যে কোনো সময় চলে আসবে। মাহতাব রুমে ঢুকে চারদিকে চোখ বোলালো। মধুকে না দেখে শ্বাস ছেড়ে গায়ের শার্ট খুলতে লাগলো। মেয়েটা অসুস্থ অবস্থায় রান্না কেন করতে গেল? ওয়াশরুমে পানির শব্দ পেয়ে মাহতাব বারান্দায় চলে গেল। মধু এসে রুমে তাকে দেখলে অপ্রস্তুত হতে পারে। মধু শাওয়ার নিয়ে বেরিয়েছে, শাড়ি রুমে রেখেই গিয়েছিল। ওয়াশরুমে শাড়ি পরতে পারে না সে, শাড়ি ভিজে একাকার হয়ে যায়। শাড়ি 2 পেজ দেওয়ার পরেই মাহতাব প্রকট হলো। মধুকে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। মধুর হাতের শাড়ি আলগা হয়ে ফ্লোরে পড়ে গেছে। ঠোঁট দুটো হালকা ফাঁক করে চোখ বড় বড় করে সেভাবেই দাঁড়িয়ে আছে। মাহতাব তার দিকে তাকিয়েছিল, দেখেছে সে। তীক্ষ্ণ চোখে তার উপর চোখ বুলিয়েছে। কিছু না বলে, স্পর্শ না করেও এভাবে ছোঁয়া যায় তা সে স্বপ্নেও ভাবেনি। ওই ধারালো চোখ দিয়েই তাকে স্পর্শ করে গেছে লোকটা। কি সাংঘাতিক! মাহতাব 5 মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়েছে। মধু নিজেকে সামনে কোনো রকম শাড়ি পরে নিয়েছে। মাহতাব মধুর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বুঝেছ কেন ভয় পাওয়া উচিত? মধু নির্বাক হয়ে দাঁড়িয়ে, ঠোঁট কাঁপলেও কোনো কথা মুখ থেকে বেরোলো না। ভয়ঙ্কর লোক একটা। দুপুরের খাবার সবাই খুব আয়েশ করেই খেয়েছে। কুলসুম বেগম সহ সবাই খাবারের খুব প্রশংসা করেছে। ব্যতিক্রম ছিল মাহতাব। সে কুলসুম বেগমকে খাইয়ে দিতে পরে নিজে খেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে, ধন্যবাদ মধু। তার প্রশংসার ঝুলি এখানেই শেষ। মধুর তাতে মোটেও মন খারাপ হয়নি। মাহতাবকে প্রতিদিনের তুলনায় বেশি খেতে দেখে তার মন এমনিতেই প্রফুল্ল হয়ে গেছে। রুমের ঘটনার পর থেকে মধু যতটুকু পেরেছে মাহতাব থেকে দূরে দূরে থেকেছে। একবারও তার সাথে চোখাচোখি হয়নি। মানুষটার সামনে গেলেই লজ্জায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল, তখন বাধ্য হয়ে মধুর রুমের দিকে পা বাড়াতে হলো। মাহতাব এখন রুমেই আছে। আজ ফ্যাক্টরিতে যাবে সে, তাই বাসা থেকে একটু লেট করেই বেরোবে। মধু দরজার সামনে কিছুক্ষণ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার তাকে কিভাবে লজ্জায় ফেলবে কে জানে। মাহতাব বুঝতে পারলো মধু বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে এসো মধু। মধু হক চকিয়ে গেল। থম মেরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। মাহতাব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মধুর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপ বন্ধ করে মাথার পেছনে হাত গুজে গা এলিয়ে বসল। দৃষ্টি মধুতে স্থির। মধু ফরকে গেল। আঁচল টেনে আড়ষ্ট হয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মাহতাব চোখের পলক ফেলছে না। চশমার ভেতরের চোখগুলো এক দৃষ্টিতে মধুকে অবলোকন করছে। মধু ঘামতে লাগলো। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে আর চোখে মাহতাবকে দেখল। আল্লাহ, এখনো তাকিয়ে? লোকটা এমন নষ্ট চোখে তাকিয়ে আছে কেন? এত ভদ্র মানুষের এমন একটা রূপ কেউ বিশ্বাস করবে? সে কি কাউকে গিয়ে বলবে এই কথা? সবাই পাগল ভাবে না তো? নিজের মনে তালগোল পাকিয়ে ফেললো মধু। মাহতাব এখনো মধুকে দেখছে। মধুর দিকে চোখ রেখে এসি টেম্পারেচার কমিয়ে দিল। মধুর বুক কাঁপছে। হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলে বিপদ। এভাবে কি দেখছেন? তোমাকে। মাহতাবের সোজা সবটা জবাব। মধু আবার ভরকাল। এর পরিবর্তে কি বলা উচিত খোঁজায় ব্যস্ত হলো। হাজারবার খুঁজেও তার শব্দ ভাণ্ডার খালি।
মাহতাব এবার নূরে চড়ে বসলো, চোখের উপর থেকে চশমাটা খুলে দুই হাঁটুতে ভর দিয়ে বসে বলল, অনেক বছর এভাবে মুগ্ধ হয়ে কাউকে দেখা হয় না, তাই দেখছিলাম। আপত্তি আছে? মধু অস্থির চোখে তাকানো। তার অস্থির লাগছে, অস্বস্তিও হচ্ছে খুব, কিন্তু কিভাবে বলবে? এই যে এখনো কিভাবে তাকিয়ে আছে, সে কিভাবে বলবে আমার আপত্তি আছে, ঘোর আপত্তি আছে? আপনি এভাবে নষ্ট মন নিয়ে আমার দিকে তাকাবেন না, কিন্তু বলতে পারলো না। এভাবে জিজ্ঞেস করলে কি বলা যায়? উম, মাথা হাসল। মধু চোখের আড়ালে হালকা করে ঠোঁট বাঁকালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার পাশে এসে বসো মধু, তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলি। মধু ধীর পায়ে গিয়ে মাহতাবের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসল। মাহতাব হাত বাড়িয়ে মধুর একটা হাত নিজের হাতে নিল। মধুর কাঁপা কাঁপা হাতে নিজের অপর হাতটি রেখে মুখোমুখি হয়ে বসে ধীর গলায় বলল, আমি কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম মধু, সময়টা সঠিক ছিল না এই কথাগুলো বলার। কয়েক সেকেন্ড চুপ থেকে, বাবা মারা যাওয়ার আগে বাস্তবতা সম্পর্কে আমার ধারণা ছিল শূন্য। বাবারা এরকমই হয় মনে হয়, সমস্ত ঝড়ঝাপটা নিজের মধ্যে রেখে আমাদের উপর বটগাছের মতো দাঁড়িয়ে থাকে। আমার বটগাছের ছায়া যখন আমার উপর থেকে সরে গেল, তখন আমি বাইরের উত্তাপ বুঝতে পারলাম। আমার এত নাম ডাক একদিনে তো হয়নি, এসব কিছুর পেছনে আমার অক্লান্ত শ্রম আর জীবনের অনেকটা সময় দিতে হয়েছে। আমার তকদিরে ছিল তাই আমি সফল হয়েছি। অনেকে শ্রম দিয়েও সফল হয় না, আমি হয়েছি। আমার সব কিছু আমার পরিবার। তুমি এখন আমার পরিবারের একজন, আমার নিজের একটা অংশ তুমি। তাই তোমার কাছে আমার আবদার, আমার মা আর বোনের উপর কখনো রাগ করো না। তাদের বয়স হয়েছে, বাচ্চাদের মতো আচরণ করে মাঝে মাঝে। এমনিতে তারা কেউ খারাপ নয়, মানুষ হিসেবে তারা খুবই ভালো। তবে কোনো মানুষই একেবারে পারফেক্ট হয় না, তারাও নয়। একসাথে থাকতে গেলে নোকঝোঁক হয়ে গেলে সামলে নিও। আশা করি কখনো বাড়াবাড়ি কিছু হবে না, যদি হয় তাহলে মনে রাখবে তাদের জবাবের জন্য আমি তোমার মুখ হয়ে যাব। সব কিছু আমি সামলে নিব, এতটুকু বলতে পারি। তোমার উপর কখনো অবিচার করা হবে না। আম্মা আপা বায়না করলে মনে করবে আমাদের বাসায় দুটো ছোট বাচ্চা আছে, তারাই তোমার কাছে আবদার করছে। তাদের বাচ্চাদের মতো সামলে নেবে। এই যে এত টাকা, নাম, প্রতিপত্তি দেখছো, এসব কিছুই আমার সম্পদ নয়। আমার সম্পদ আমার পরিবার, তোমরা। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকব। কখনো মনে কোনো অভিযোগ আসলে আমাকে বলবে, আমি তোমার অভিযোগের ডাকবাক্স হয়ে যাব। তোমার সমস্ত অভিযোগ নিজের ভেতর নিয়ে নিব। আমার পরিবারটাকে আগলে রেখো, তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। মধু মন্ত্রমুগ্ধের মতো মাহতাবের কথা শুনছিল। মন থেকে মাহতাবের জন্য অনুভূতি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মানুষটার জন্য সম্মান অনেকটা বেড়ে গিয়েছে তার মনে। মাহতাব এখনো তার হাত ধরে বসে আছে। মধুর অস্বস্তি হচ্ছে না। এই স্পর্শ অতি পবিত্র তার স্বামীর। আমি মনে রাখবো, আপনাকে নিরাশ করব না, ভরসা করে দেখুন না। আমি তোমায় ভরসা করি মধু। এই কয়েকটা বাক্যে মধুর চোখে আবার পানি এলো। ছলছল চোখে মাহতাবের দিকে তাকিয়ে মুচকি হাসল। মাহতাব চট করে মধুর হাত ছেড়ে দিল। ইদানিং তার কি হয়েছে সে নিজেই জানে না। এই পুচকে মেয়েটাকে দেখলেই অনুভূতিরা ঠেলে বেরিয়ে আসে। মধুকে সে মন থেকেই মেনে নিয়েছে। মধুর জন্য ভালো লাগাও আছে, সেটা 1-2 দিনের না, অনেক পুরনো। প্রথম দিনের মধুর সেই অসহায় চোখ মাহতাবের কয়েক রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মধুর সমস্ত খোঁজ খবর নিয়েছিল মাহতাব। মধুর অবস্থার কথা জেনে খারাপ লেগেছে খুব, তবে নিজের বয়সের কথা বিবেচনা করে সামনে আগাতে ইচ্ছে হয়নি। এখন সেই মেয়েটাই তার স্ত্রী, তার পাশেই বসে রয়েছে। মাহতাব কিছু একটা চিন্তা করে বলল, আমাকে তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে মধু? আল্লাহ, এসব কি বলছেন? আমাকে নিয়ে মনের মধ্যে এমন দ্বিধা আনবেন না দয়া করে। আমার সৌভাগ্য আমি আপনাকে স্বামী হিসেবে পেয়েছি, এসব ভেবে আমায় অপরাধী করবেন না। তার মানে তুমি আমাকে মেনে নিয়েছো? মধু ভরকে গেল। আবার সেই বেহায়া দৃষ্টি, লোকটা এইভাবে কেন তাকায়? চোখ দিয়েই তাকে ভয় দেখাচ্ছে। মধু হাড়ে হাড়ে বুঝতে পেরেছে মাহতাবের কথার মানে। এভাবে চলতে থাকলে সে হার্ট ফেল করে মারা যাবে। এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। মাহতাব ভেতরের হাসিটুকু বাইরে আনলো না। অসম্ভব কিউট তার বউ বুড়ো না হলে কয়েক দফা দুষ্টুমি করে ফেলতো সে। এই বয়সে এসব করে নিজের কাছে অস্বস্তি লাগবে তাই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকলেও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না মাহতাব। একরোখা দৃষ্টিকে মধু দিকে দেখে শান্ত গলায় বলল, কেমন লাগে?
যেমনই লাগুক, অভ্যাস করে নাও। মধু অসহায় মুখ করে বসে রইল। লোকটা কিছু না করেও তাকে জ্বালাচ্ছে। মেহরাব দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। ইদানিং তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। লামিয়া বুঝতে পারে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যদি অপ্রিয় কিছু শুনতে হয়, যা সে সহ্য করতে পারবে না। মেহরাবকে একটু বেশি ভালোবাসে লামিয়া। তার অবহেলা ভেতরে ভেতরে ক্ষত সৃষ্টি করছে। এই ক্ষতর জ্বালা যে বড় ভয়াবহ। মেহরাব কি বুঝতে পারে না? সব কিছু স্বাভাবিক থাকলেও কি যেন একটা স্বাভাবিক নেই। ইদানিং মেহরাব খুব বেশি ব্যস্ত থাকে। বাসায় এলেও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়া তা নিয়ে অভিযোগ নেই। সে শুধু স্বামীর বুকে শান্তিতে কয়েক ঘন্টা ঘুমোতে চায়। ইদানিং মেহরাব বোধহয় তাকে বকু নিয়ে ঘুমাতে ভুলে যায়। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলেও মেহরাবের কোনো হেলদোল হয় না। লামিয়ার মেহরাবকে সন্দেহ করতে ইচ্ছে করে না, এতে তার নিজের ভালোবাসাই অপমানিত হবে। মেহরাব তাকে ধোঁকা দিতে পারে না, এই অসম্ভব। আসলেই কি তাই? মাহাতাব বেরিয়েছে আসরের আগে আগে। মধু আসরের নামাজ পড়ে কুলসুম বেগমের রুমে গেলেন। ময়না বেগম তার সাথে বসে দুজনে কিছু একটা আলোচনা করছে। আসবো মা? আরে আসো বড় বৌমা, আমার কাছে এসে বসো। মধু ধীর পায়ে কুলসুম বেগমের পাশে গিয়ে বসল। ময়না বেগম মধুর কানের কাছে এসে ফিস ফিস করে বলল, মাহতাবের সাথে সব ঠিকঠাক আছে? বজ্জারটা তোমাকে আবার সিনেমার ডায়লগ শোনায়নি তো? মধু অবুঝের মতো ময়না বেগমের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝে মলিন গলায় বলল, বুঝিনি আপা। আহ ওমা, মাইয়া তো কিছুই বোঝে না। শোনো, মাহতাব কি তোমাকে খাটের জায়গা দিয়েছে নাকি সিনেমার মতো বলেছে আমার খাটে তোমার জায়গা হবে না, যাও ব্যালকনিতে গিয়ে শুয়ে পড়ো? ময়না বেগমের নাটকীয় ভঙ্গি দেখে হেসে ফেলল মধু। কুলসুম বেগম ধমকে উঠে বলল, এসব কি ধরনের কথাবার্তা ময়না? বুড়ো হয়ে যাচ্ছ ও এখনো বুদ্ধি হলো না? তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ময়না বেগমের কোনো হেলদোল হলো না। সে মধুকে উত্তরের জন্য তাড়া দিল। মধু ময়না বেগমকে আশ্বস্ত করে বলল, এমন কিছুই হয়নি আপা, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। ময়না বেগম হাহুতাশ করে উঠল। কুলসুম বেগমের কাছে নালিশ করার ভঙ্গিতে বলল, দেখেছো মা, দেখেছো, বিয়েই করতে চাইছিল না আর এখন বউ নিয়ে খাটে ঘুমায়। কুলসুম বেগম বিরক্ত হলেন। মেয়ের ভিত্তিহীন কথা শুনে মুখ কুচকে বললেন, তাহলে তুমি কি চাইছিলে? সে বউকে মেনে না নিক? মধুকে ফ্লোরে শোয়ালে খুব খুশি হতে বুঝি? একদম ছেলের পক্ষে নিবে না। তাহলে এত ডং করার কি দরকার ছিল? ওর জন্য আমাদের অনশনে নামতে হয়েছিল, ভুলে গেছো? তোমার ছেলের পেটে পেটে শয়তানি। কুলসুম বেগম চুপ রইলেন। মেয়ের সাথে তর্কে গিয়ে নিজের ছেলেদের নামে বদনাম শুনতে সে মোটে ইচ্ছুক নয়। মধু কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, চা খাবেন মা? আপা আপনার জন্য চা নিয়ে আসি। ওমা, তুমি যাবে কেন? রহিমা দিয়ে যাবে, খালা এলেই একসাথে খাবো। আমি করে আনি প্লিজ। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না আপা। ময়না বেগম হেসে ফেলল। আচ্ছা যাও, মায়ের ডায়াবেটিস আছে, চিনি দিও না। আচ্ছা। লামিয়াকেও ডেকে নিও, মেয়েটা যে কি হয়েছে কে জানে, খুব চুপচাপ থাকে ইদানিং। মধু মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। লামিয়া রুমের সামনে গিয়ে দরজায় হালকা নক করল। আপু আছো? কে ভাবি? দরজায় দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। লামিয়া বারান্দা থেকে তড়িঘড়ি করে রুমে এলো। মধু রুমে ঢুকে লামিয়ার মলিন চেহারা দেখে নিজের মুখটাও মলিন করে ফেলল। বসো না ভাবি। বসবো না আপু, সবার জন্য চা বানাবো। তুমি এসো না বাইরে। তাই চলো তাহলে। লামিয়ার সাথে কিচেনে চলে গেল মধু। মেহরাব আসলো সন্ধ্যায়। লামিয়া নিজে গিয়ে দরজা খুলল। মেহরাব মলিন হাসলো। লামিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরাবের ক্লান্ত মুখের দিকে। ভিতরে আসতে দিবে না? ও, এসো। মেহরাব হেসে লামিয়ার নাক টেনে দিল। ভেতরে ঢুকে ময়না বেগমকে ড্রয়িং রুমে দেখে অসহায় চোখে লামিয়ার দিকে তাকালো। ময়না বেগম নিশ্চিত এখন তার ক্লাস নেবে। এদিকে আয়। ফ্রেশ হয়ে আসি আপা, বাইরে থেকে এসেছি, শরীরে খুব জীবাণু। 5 মিনিটে আসছি। একদম নাটক করবি না, আম্মার জন্য আখ আনতে বলেছিলাম, কাঠ নয়। তুই কি আমাদের দাঁত ভেঙে মারতে চাইছিস? কি বলো আপা, আমি নিজে খেয়ে চেক করে এনেছি, আখ তো ভালোই ছিল। আমি মিথ্যে বলছি? তুই আমাকে মিথ্যেবাদী বললে? মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে
এভাবে অপমান করলি? ওমা দেখে যাও তোমার ছেলে আমাকে কি বলেছে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। মেহরাবের মুখটা থতমত খেয়ে গেল। কোথাকার কথা কোথায় চলে গেল তা ভাবতে ভাবতে মাথা ধরে যাওয়ার জোগাড়। সে হতভম্ব গলায় বলল, তুমি বাবার বাড়িতেই আসো আপা। তুই আমাকে বাবার বাড়ি খোটা দিলি? তোদের বাড়ি থাকি এটা চিৎকার করে বলে আমাকে অপমান করলি? আমি আজই চলে যাব। ছোট ভাইদের এত অপমান সহ্য করে থাকতে পারবো না। ও বাবা গো, তুই আমাকে কোথায় ফেলে গেলে? মেহরাব মুখটা কাঁচুমাচু করে ফেললেও তার মনে হতে লাগলো সে নিশ্চয়ই আপাকে কষ্ট দিয়ে ফেলেছে। সব দোষ ওই ব্যাটা আখোয়ালার, তাকে এইভাবে ফাঁসিয়ে দিল। লামিয়া ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। সে যে কোনো সময় তার মুখ ফসকে হাসি বেরিয়ে যাবে। ময়না বেগমের আহাজারি শুনে মধু কিচেন থেকে বেরিয়ে এসেছে। মেহরাবের কাঁচুমাচু মুখটা দেখে তার বড্ড মায়া হলো। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদছে। কুলসুম বেগম রুম থেকে রহিমার সাহায্যে বেরিয়ে এসেছে। মেয়ের অত্যাচারে তার ছেলে দুটো অতিষ্ঠ, তবু মুখ ফুটে একটা শব্দও করে না। দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ফ্রেশ হও। মায়ের অনুমতি পেতেই মেহরাব দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। মেহরাব যেতেই ময়না বেগম কান্না বন্ধ করে চা খাওয়ায় মন দিল। কুলসুম বেগম দুপাশে মাথা নাড়িয়ে মেয়ের পাশে বসে পড়ল। আর কত জ্বালাবে ওদের? সারাক্ষণ পিছনে পড়ে থাকো কেন? সমস্যা কি? ময়না বেগম চা রেখে আবার গুনগুন করে কাঁদতে লাগলো। আঁচল দিয়ে নাকের পানি মুছে হাহুতাশ করে বলল, তুমি এই কথা বলতে পারলে মা? এই তুমি আমার মা তো নাকি আমাকে ড্রেনের পাশে ঘুরিয়ে পেয়েছিলে? সত্যি করে বলো, আমি বাবার আগে ঘরের মেয়ে না তো? পাগল হয়ে গেছো? কি সব বাজে কথা বলছো? সত্যি করে বলো, কোন ড্রেনের পাশে ঘুরিয়ে পেয়েছিলে? আমি সেখানেই চলে যাব, তখন অন্তত কেউ থাকার খোটা দেবে না। কুলসুম বেগম চুপ রইলেন। কথা বাড়িয়ে নিজের মাথা খারাপ করার মানে হয় না। মধু অসহায় চোখে তাকিয়ে সব দেখছে। তার কি বলা উচিত কি করা উচিত মাথায় আসছে না, তাই চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। লামিয়া মেহরাবের সাথে সাথেই রুমে ঢুকছে। মাহতাব আসতে আসতে রাত 10টা বেজে গেছে। মেহরাব ময়না বেগমের ভয় আর রুম থেকেই বের হয়নি। কখন আবার কোন কথার প্যাচে পড়তে হয় কে জানে। রাতে খাবার টেবিলে ময়না বেগমকে দেখা গেল না। মাহতাব জিজ্ঞেস করতেই লামিয়া সবকিছু খুলে বলল। মাহতাব দারোয়ানকে কল করে আখ নিয়ে আসতে বলে ময়না বেগমের রুমের দিকে পা বাড়ালো। আপার মেডিসিনগুলো বদলানো দরকার ভাই, ইদানিং বেশি বাচ্চামি করছে। মাহতাব দেখছি বলে ময়না বেগমের রুমে চলে গেল। আপা, আমি কারো আপা না। আমাকে ড্রেনের পাশে রেখে আয়, আমি ওখানেই থাকবো। তুমি আমাদের একমাত্র আপা। তোমাকে ড্রেনের পাশে রেখে আমরা বাসায় থাকবো কি করে? তার চেয়ে বরং আমরা সবাই ড্রেনের পাশে চলে যাব। ড্রেনের আশেপাশে একটা বাসা বানিয়ে নিই আগে। এখন চলো, খাবে? তোরা কেন যাবি? তোরা তো ইব্রাহিম বাড়ি ছেলে, আমাকে ঘুরিয়ে এনেছে। ক্ষুধা পেয়েছে আপা, আসো না। মাহতাবের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজের জেদ ছেড়ে দিল ময়না বেগম। ভাইয়ের ক্লান্ত মুখে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আমি যাব। না খেয়ে আছিস কেন ভাই? তোমাদের ছাড়া আমি খাই? চল চল, আগে খেয়ে নে। খাওয়ার পরে তোর ছোট ভাই আর বাবার দ্বিতীয় পক্ষের সাথে একটা হেস্তনেস্ত করব। আচ্ছা। ময়না বেগমকে ডাইনিংয়ে দেখে মেহরাব দাঁত বের করে হাসল। নিজের চেয়ার ছেড়ে ময়না বেগমের পাশে বসে আহ্লাদি গলায় বলল, রাগ করো কেন আপা? আমি তো তোমার সাথে মজা করছিলাম। দূর হবে আদব, তোকে আমার ভালো করে চেনা আছে। আজ তো বদ একটা, গিয়ে তোর মায়ের কোলে উঠে বসে থাক। আমার পাশে আসবি না। মেয়েরা ময়না বেগমের কথা পাত্তা না দিয়ে তাকে একপাশ থেকে জড়িয়ে ধরল। ময়না বেগমের গালে চুমু খেয়ে শব্দ করে হাসল। মাহতাব আর কুলসুম বেগম মুচকি হাসল। তুমি বসে পড়ো মধু, আমরা নিজেদেরটা নিয়ে খেতে পারি, দাঁড়িয়ে থাকতে হবে না। মধুও বসে পড়ল তাদের সাথে। এই পরিবারটা দেখলে ওর মন ভরে যায়। এত ভালোবাসায় ঘেরা পরিবারটা এখনো তার নিজের। এই ভালোবাসাময় মানুষগুলো তার। কয়েক দফা বৈঠক শেষ করে রুমে যেতে যেতে 12টা বাজল। মাহতাব আজ খুব ক্লান্ত। কয়েক জায়গায় দৌড়াতে হয়েছে আজ। আপাকে কিন্তু আমার দারুণ লাগে। মধু হাসি মুখে কথাটা বলে বিছানা ঠিক করতে লাগলো। মাহতাব কপালে হাত রেখে সোফায় গা এড়িয়ে বসেছিল। মধুর কথা শুনে সোজা হয়ে বসল। ধীর পায়ে হেঁটে মধুর পেছনে দাঁড়িয়ে মন্থর গলায় বলল। আর আপার ভাইকে? মধু কেঁপে উঠল।
হকচুকিয়ে ঘুরতে গিয়ে মাহতাবের বলিষ্ঠ বুকে ধাক্কা খেয়ে বিছানায় বসে পড়ল। বললে না তো? মধু অসহায় মুখে হাত কষ্টাতে লাগলো। মাহতাব এগিয়ে এখনো দাঁড়িয়ে, যেন জবাব না নিয়ে সে যাবে না। আপার ভাইকে তোমার কেমন লাগে বললে না তো মধু? মধু দ্বিধান্বিত চোখে তাকালো মাহতাবের দিকে। মাহতাব পকেটে হাত গুজে দাঁড়িয়ে, মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে উত্তর দিতে না পারলে তাকে শূন্যে দিয়ে ফেল করানো হবে। মোটা ব্যাট দিয়ে দুঘা লাগিয়েও দিতে পারে। মধু আড়ষ্ট ভঙ্গিতে বলল, ভালো। শুধু ভালো? মধু অসহায় বোধ করলো মনে মনে। লোকটাকে খুব জেদি ঘোষিত করে আচ্ছা করে ছেড়ে দিল। ঘুমাতে হবে মধু, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। মাহতাবের কথা শেষ হতেই মধু টান টান হয়ে শুয়ে পড়ল। মাহতাব এখনো ঠায় দাঁড়িয়ে। মধু মাহতাবকে মেকি তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল অফিস আছে না, ঘুমোতে হবে তো, 1টা বাজলো প্রায়। মাহতাব শান্ত গলায় বলল। উত্তর না দিলে ঘুমাতে দেব না। মধু অসহায় গলায় বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি কি রেগে আছেন? মাহতাবের সোজা জবাব, না। কাল উত্তর দিব, এখন ঘুমান প্লিজ। আচ্ছা। ও, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মধু। তুমি কিন্তু রাতে মারাত্মক নাক ডাকো। সে জন্য মাঝে মাঝে আমার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। ভেবো না আমি ইচ্ছে করে জড়িয়ে ধরি, শুধু নাক ডাকা বন্ধ করার জন্য ধরি। আমাকে ভুল বুঝবে না, ঠিক আছে? মধু তড়াক করে উঠে বসল। চোখ বড় বড় করে তাকিয়ে হতভম্ব গলায় বলল, কি বলছেন? আমি সত্যিই নাক ডাকি? আগে তো কেউ কখনো বলেনি। মাহতাব বিছানার আরেক পাশে নিজের গা এলিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আগে কি তোমার বর ছিল? এখন তোমার বর আছে। সে রাতে মনোযোগ দিয়ে তোমার নাক ডাকা শোনে, তাই আজ তুমি জানতে পারলে। কয়েক বছর আগে বিয়ে করলে আগেই জেনে যেতে। ভেরি ভেরি ব্যাড লাক মধু। মাহতাবের আফসোস শুনে মধুর চোখ টলমল করে উঠল। নিজের এমন সাংঘাতিক একটা সমস্যা জানে না ভেবে নিজেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ইচ্ছে হলো খুব। কি আশ্চর্য, এই জীবন তার 16 আনায় বৃথা। এই অসভ্য নাকটাকে বটি দিয়ে কেটে ফেলার তীব্র বাসনা মনে চাপা দিয়ে বালিশ নিয়ে নিচে নামতেই মাহতাব হাত ধরে আটকাল। মধুকে নিজের পাশে বসিয়ে শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছ? মধু নাক টেনে বলল, নিচে যাচ্ছি। আমার জন্য আপনার ঘুমের অসুবিধা হবে, বিশ্বাস করুন। আমি জানতাম না আমি নাক ডাকি, জানলে আপনাকে বিরক্ত করতাম না। আমি বরং বারান্দায় ঘুমাই, আপনি এখানে আরাম করে ঘুমান। বারান্দায় ঘুমালে তোমার নাক ডাকার শব্দে পাশের বাসার আবার সবার ঘুম ভেঙে যাবে। চিন্তার কোনো কারণ নেই। তুমি নাক ডাকলে আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবো, ঠিক এভাবে। কথা শেষ করে মাহতাব মধুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। স্বামীর প্রথম আলিঙ্গন অনুভব করা বাদ দিয়ে মধু প্রতিবেশীর ঘুম ভাঙা নিয়ে ভাবতে বসল। সে কি এত জোরে নাক ডাকে যে পাশের বাসার মানুষের ঘুম ভেঙে যাবে? এই যে এখন নাক থেকে শব্দ বের হওয়ার ভয়, সে খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এভাবে নিলে তো আর কারোর ঘুম ভাঙবে না। আচ্ছা, নাকে একটা ক্লিপ লাগিয়ে নিলে কেমন হয়? হিজিবিজি ভাবতে ভাবতে সুমধু ঘুমিয়ে গেল। মাহতাব তার সহজ সরল বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। বুকের সাথে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে ধীর গলায় বলল, ভালোবাসা নাম্বার 5। ভোর 4:30টায় ঘুম ভাঙল মধুর। নিজেকে মাহতাবের বাহু বন্ধনীতে দেখে লাফিয়ে উঠল। ভয়ার্থ চোখে মাহতাবের কোচকানো গেঞ্জির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে তা ঠিক করে দিল। এখন কি সে ঘুমের মাঝে মানুষের গেঞ্জি ধরে টানাটানি করে নাকি? এই অভ্যাস কবে থেকে হলো? কি আশ্চর্য, কি আশ্চর্য! ওয়াশরুম থেকে উঁচু করে এসে দেখে মাহতাব উঠে পড়েছে। ঘুমিয়ে ফোলা ফোলা চোখে কুচকে বিছানায় বসে আছে। ঘুম ঠিকভাবে না হওয়ার দরুন মাথা ব্যথা করছে, চোখও হালকা জ্বালা পড়া করছে। মধুর মন খারাপ হয়ে গেল। বেচারা রাতে তার জন্য ঘুমাতে পারেনি হয়তো। মুখ কালো করে মাহতাবের কাছে গিয়ে ধীর গলায় বলল, মসজিদে যাবেন না? যাব। আচ্ছা, আমি নামাজের রুমে গেলাম। যাও। মধু বিষণ্ণ মনে নামাজ আদায় করতে চলে গেল। মাহতাব সেদিকে তাকিয়ে রইল। মেয়েটা এত আদুরে কেন? সকালে মাহতাব আজ দেরি করে উঠেছে। নামাজ পড়ে এসে আরও কয়েক ঘন্টা ঘুমিয়েছে সে। ঘুম ঠিকভাবে না হলে সারাদিন খারাপ যাবে, কোনো কাজ ঠিক হবে না। নাস্তার টেবিলে মেহরাব বাদে বাকি সবাই মাহতাবের জন্য অপেক্ষা করছে। লামিয়া উদাস মনে বসে আছে। ময়না বেগম কয়েকবার খেয়াল করলেও কিছু বলেনি। ইদানিং মেহরাব খুব সকাল সকাল বেরিয়ে যায়, আসেও খুব দেরি করে। লামিয়ার মন খারাপের কারণ সে কিছুটা আঁচ করতে পারছে, তবে ভাইয়ের ওপর তার বিশ্বাস এক চুলো কম নেই।
তার ভাইরা লাখে একটা, তাই সে নিশ্চিত। ময়না বেগম নিজেও ডিপ্রেশনের রোগী। সে চায় না লামিয়া অযথা মন খারাপ করে ডিপ্রেশনে তলিয়ে যায়। আগে মেহরাবের খবর নিতে হবে। ভাইয়ের ওপর তার পূর্ণ ভরসা আছে, কিন্তু তার ভাই মানুষ, আর মানুষ বদলায়। মেহরাব যদি বদলে গিয়ে কোনো কেলেঙ্কারি করে থাকে তাহলে সে লামিয়াকে নিজে দাঁড়িয়ে থেকে আবার বিয়ে দেবে। মনে মনে পাশের বাসায় হ্যান্ডসাম ছেলেটাকে লামিয়ার জন্য ঠিকও করে ফেলল। যৌতুক হিসেবে মা আর মাহাতাবকে পটিয়ে এই বিল্ডিংয়ের 2nd ফ্লোর লিখে দেবে লামিয়ার নামে। স্বামী নিয়ে সেও এখানে থাকবে। মেহরাবের চোখের সামনে বরের হাত ধরে ঘুরে বেড়াবে লামিয়া। তখন বেয়াদবটা বুঝবে কেমন লাগে। ময়না বেগমের বিস্তর পরিকল্পনার মাঝেই মাহাতাব উপস্থিত হলো। চোখগুলো লাল হয়ে ফুলে আছে। কুলসুম বেগম চিন্তিত হলেন, ব্যস্ত গলায় বললেন, তোমার চোখে কি হয়েছে বাবা? এভাবে ফুলে আছে কেন? রাতে ঘুমাওনি?